একটা গ্যাস পাত্রের মধ্যে যে গ্যাসটা থাকবে যে কোনো একটা পাশের চাপ মেজার করতে পারো, তার মানে তোমার বুঝে নিতে হবে সব দিক দিয়ে চাপের পরিমাণটা ঠিক তত, কারণ গ্যাস সব দিক দিয়ে সমান চাপ দেয়। এটি বলতেছিলাম যে গ্যাস, আবার বলছি গ্যাস সব দিক দিয়ে সমান চাপ দেয়। তো এই যে পি, এই পি এর প্রথম পরিচয় যদি জানতে চাও যে এই পি এর প্রথম পরিচয়টা কি, এই পি এর প্রথম পরিচয় হচ্ছে ওই যে একটা দেয়াল নিয়েছিলাম আমরা, ওই দেয়ালে মোট চাপের পরিমাণ। আর মোট দেয়ালে চাপের পরিমাণ আর গ্যাসের মোট চাপ, পাত্রের মোট চাপ, এটা তো সেম জিনিস, তাই তুমি এটার আবার মোট চাপও বলতে পারো। দেখো কথাটা কিন্তু একদম ক্লিয়ার। আবার বলি যে যে কোনো একটা পাশে দিয়ে যে পরিমাণ চাপ দিবে সব দিক দিয়ে গ্যাস সমান পরিমাণ চাপ দিবে, কারণ গ্যাস তো সব দিক দিয়ে এলোমেলো ভাবে সমান ভাবে যাবে। তুমি বলতে পারবে না যে ওইদিকে বেশি যায় ওইদিকে কম যায়। এই কথাটা অবশ্য আমার আবার লাগবে যে সব দিক দিয়ে যে সমান ভাবে যায় গ্যাস। এখন আমি এই যে P1 P2 P3 দেখতেছো তারা রিপ্লেস করে দিব। একটা জিনিস খেয়াল হলে দেখতে পারবা, তুমি যদি P1 আর P2 দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা যে সব জায়গায় একটা কমন জিনিস থাকবে। এটা হচ্ছে সব জায়গায় দেখবা একটা, এই যে একটা কমন জিনিস আছে, এটা হচ্ছে 2 তারপরে m ডিভাইড বাই l কিউব, 2m l কিউব। এই জায়গাটা তুমি একটু খেয়াল করলে দেখতে পারবা যে সব জায়গাতে এই অংশটা আছে, 2m l কিউব, এটা সব জায়গায় আছে। তো এটা যদি সব জায়গায় থাকে তাহলে এটা আমি কমন নিয়ে নিলাম, এই যে 2m বাই l কিউব, এটা আমি কমন নিয়ে নিলাম। তো এই অংশটা যদি কমন নেওয়া নেই তাহলে কি থাকতেছে, u1 স্কয়ার, এই যে দেখো u1 স্কয়ার, তারপরে থাকতেছে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস u4 স্কয়ার আপ টু un স্কয়ার। আচ্ছা, তাও আমাদের সবাই একটু জানাও যে এখন এই জায়গাটা বোঝা যাচ্ছে নাকি আবার বলবো? এই যে এটা কোথা থেকে আসছে, এটা কি বোঝা যাচ্ছে না আবার বলবো? আচ্ছা, তার আগে দাঁড়াও, আমি কোথাও ভুল করলাম নাকি মনে হচ্ছে। একটা মিনিট দাঁড়াও, আমি একটু দেখে আসি এর আগে কোথাও ভুল করলাম কিনা। আমার ইকুয়েশন দেখে তো মনে হচ্ছে আহ, কোথাও একটা গন্ডগোল বাজাই ফেলছি। এই প্রীতি কোথায় রে ভুল হয়েছে? ভাইয়া বলো। টি এর পরিবর্তে 12 বাই u1 লেখা হ্যাঁ হ্যাঁ উচিত হ্যাঁ ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি। এই এলটা নিয়ে আসলে ঝামেলা পাচ্ছে। এই যে এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা যে ধরে নিয়েছিলাম যে তার টি সময়ে মোট ভরবেগের পরিবর্তনটা যে হিসাব করছিলাম ওইখানে ভুলটা হয়ে গেছে। ও যখন যাইয়া ধাক্কা দিল, ওই যে প্রথম কণাটা যে চলতেছিল, প্রথম কণাটা তো এখান থেকে চলতে শুরু করে এখানে এসে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে আবার এখানে ফিরে আসছে, তখনই না তার মোট ভরবেগের পরিবর্তন হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম 2mu1। এই যে এই জায়গাটা আসলে ভুল হয়েছে। ভুলটা হয়েছে এই যে এখানে ও গেল, যাওয়ার পর ও আবার ফিরে আসছে, তাহলে তার মোট সরণ হয়েছে কিন্তু এল, আবার ফিরে আসছে মানে 2l। আবার বলি, মোট সরণ হয়েছে কিন্তু 12, কিন্তু আমরা এখানে ডিরেক্ট এল লিখে দিয়েছিলাম। এই যে এই জায়গাটাতে ভালো ভুল হয়ে গেছে যে আমরা যে এস লিখতেছিলাম, এস মানে তো সরণ, এস মানে তো হচ্ছে সরণ, তাহলে সরণ কি গেল তারপরে আবার ফিরে আসলো, এতেই তো তার ভরবেগের পরিবর্তন রয়েছে, তাহলে তার সরণ তো এল না, সরণ হচ্ছে গেছে মানে 12, তার মানে এখানে একটা 12 হবে। তার মানে দেখছো কত ঝামেলা হয়ে গেছে রে। তাহলে টি এর পরিবর্তে যে জায়গায় এখানে ছিল একটা 12, সরি এখানে 12 ছিল, তার মানে এই 2 এ কাটা চলে যাচ্ছে, এই 2টা আর থাকতেছে না, এই 2টা আসলে নাই, এই 2টা নাই। আচ্ছা সবাই আবার একটু জানাও, আমি কি এই জায়গাটা আবার বলবো না, বুঝছো? এই যে 2টা যে চলে যাচ্ছে, কি জন্য চলে যাচ্ছে এটা কি বুঝছো?
আচ্ছা ওকে, সরি আমি আসলে খেয়াল করছি না ওই জায়গাটা। এখন আইসা আমার মনে হচ্ছে যে ইকুয়েশন তো মিলবে না এমন করলে। আচ্ছা তাহলে এই টুটা থাকবে না, সবই ঠিক আছে, জাস্ট এই টুটা থাকবে না। আচ্ছা এই টুটা উঠাই দিলাম। এখন তাহলে এটা হচ্ছে আমাদের মোট চাপ পি ইকুয়াল টু এম বাই এল কিউব, আর এই পাশে রয়ে গেল ইউ ওয়ান স্কোয়ার। ইউ ওয়ান স্কোয়ারের বাংলা নাম হচ্ছে কিন্তু প্রথম কণার বেগ, তারপর হচ্ছে ইউ টু স্কোয়ার দ্বিতীয় কণার বেগ। আচ্ছা এই যে জায়গাটা দেখতেছো তোমরা ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার মানে ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু, এই জায়গাটার কিন্তু একটা নাম দেয়া যায়। এটা এটা অনেকটা কি দেয়া যায় যে বর্গ, না না এখন পর্যন্ত আপাতত কিছু বলা যাচ্ছে না, শুধু বলা যায় যে বেগের বর্গের সমষ্টি, এটা বলা যায় বেগের বর্গের সমষ্টি। কিন্তু বেগের বর্গের সমষ্টি দিয়ে আমাদের লাভ নাই। আমি এক কাজ করি, মোট কতটা আছে এখানে, এন সংখ্যক কোণ আছে এখানে, মোট এন সংখ্যক ক্যাপিটাল এন সংখ্যক কোণ আছে। তাহলে এক কাজ করি, এখানে একটা ক্যাপিটাল এন দ্বারা ভাগ করে দেই আর উপরে একটা ক্যাপিটাল এন দ্বারা গুণ দিয়ে দেই। এতে এতে লাভটা কি হয়েছে জানো, যেহেতু ক্যাপিটাল এন দ্বারা ভাগ দিয়ে দিচ্ছি, এখন যদি তুমি শুধু এই জায়গাটার দিকে তাকাও, আমি বলি আবার এই ক্যাপিটাল এনটা কিন্তু আমি বেশি লিখছি, এখানেও বেশি লিখলাম এখানেও বেশি লিখলাম, আর উপরে নিচে দিচ্ছি, তো আলটিমেটলি কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হবে না। আমাদের লাভটা কি হয়েছে শুনো, এই জায়গাটা হয়ে গেছে এখন গড় বর্গবেগ। ওই যে তোমাদের একটু আগে শিখে আনছিলাম গড় বর্গ বেগ। গড় বর্গ বেগ কথার অর্থ কি, বেগ গুলার বর্গ তারপরে গড়। দেখো আমি আসলে এখানে এটাই করা হয়েছে, এই যে বেগ গুলার বর্গ করা হয়েছে, তারপরে যোগ করে মোট কতটা আছে তত দ্বারা ভাগ, এই জিনিসটাই আমরা তো বলি গড় বর্গ বেগ। আচ্ছা সবাই একটু জানাও আমার, যে এই যে ব্র্যাকেটের অংশটুকু যে গড় বর্গ বেগ, এই অংশটা কি তোমরা বুঝতেছো না আবার বলবো? গুড, এটা হচ্ছে গড় বর্গ বেগ। এই যে দেখো বেগ গুলার বর্গ তারপরে সমষ্টি আবার তত দ্বারা ভাগ দেওয়া হয়েছে, তার মানে এটা হয়ে গেছে গড় বর্গ বেগ। যদি আমি এনটা বেশি লিখছিলাম, এন তো একটা উপরে দিয়ে দিলাম। তাহলে এখন এই জায়গাটারে এখানে পি এর জায়গায় পি রেখে দিলাম, ইকুয়াল টু এন আর এম। এই তারে চিনতেছো রে, ক্যাপিটাল এন আর স্মল এম এর গুণফলটারে চিনতেছো? ক্যাপিটাল এন আর স্মল এম এর গুণফলটা কি? ক্যাপিটাল এম না? যদি দরকার পড়ে তখন আমরা লিখবো, আপাতত লিখতেছি না, আপাতত তাক। আর নিচে এল কিউবের পরিবর্তে ভি লিখে দিই, এটা হচ্ছে মোট আয়তন, পাত্রের মোট আয়তন ভি। আর এই জায়গাটা হচ্ছে গড়, এই যে বার মানে হচ্ছে গড়, গড় বর্গ বেগ। এই যে এটারে ইউ বার স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। আবার বলি, ইউ বার স্কয়ারের বাংলা নামটা কি দাঁড়াইলো, এই যে এই জিনিসটারে আমরা ইউ বার স্কয়ার দ্বারা প্রকাশ করব। তাহলে এই ব্র্যাকেটের অংশটুকুর নাম কি ছিল, গড় বর্গ বেগ, সবগুলা বেগের বর্গের সমষ্টি তারপরে আবার গড়। তাহলে এই জিনিসটা আমরা প্রকাশ করব ইউ বার স্কয়ার দ্বারা। আচ্ছা শোনো, আজকের হোমওয়ার্কসে তোমরা কিন্তু এটার প্রমাণ অবশ্যই দিবা, আমি এখন পর্যন্ত যা লিখতেছি এটারে বলা হচ্ছে গড় বর্গ বেগ। আর না লিখি ইউ ইউ বারের নাম কি বলছি, গড় বর্গ বেগ। এটা উপর থেকে দেখলেই বোঝা যায়। না প্রবলেম নাই, ভরসা কোনো প্রবলেম নাই, তো লিখবো আমরা এখন না, পরে লিখবো। কারণ আমরা একটা অবজেক্টিভ আসে এখান থেকে, এই অবজেক্টিভটা দেখানোর জন্য আমি এটা লিখবো না, এখন পরে লিখবো। তাহলে এই জায়গাটা হচ্ছে এই ইউ বার স্কয়ার নাম হচ্ছে গড় বর্গবেগ। আচ্ছা এখন আমরা একটা ছোটখাটো ভুল করতে, আর একটা ভুল না ঠিক, মানে আমরা যে ইনফরমেশনটুকু এখানে নিয়ে কাজ করতেছিলাম, এখানে একটা জিনিস ভুল বুঝতেছিলাম। এটা হচ্ছে যে দেখো আমি যখন অণুটা নিয়ে কাজ করতেছিলাম, তখন অণুটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছি, যে ও এইদিকে যাইয়া এই দেয়ালে ধাক্কা দিল, দেন আবার এই পাশে ফিরে আসছে। এখন তোমার কি মনে হয়, একটা প্রথম অণুটা যে এইভাবে চলছে, সবগুলা অণু কি এইভাবেই চলবে নাকি, যে এই দিক থেকে গিয়া প্রথম দেয়ালটা ওই দেয়ালটাতে ধাক্কা দিবে তারপরে আবার ফিরে আসবে? অণুগুলা তো র্যান্ডমলি চলবে, কে কোন দিকে চলতেছে সব কি ঠিক আছে নাকি? এখানে কিছু পরিমাণ গ্যাস রাখা হলে তুমি চিন্তা করে দেখো, ও তো সব দিক দিয়ে যাবে, সব দিক দিয়া যাবে দেখেই তো সব দিক দিয়া চাপের পরিমাণ সমান হয়। এখন যদি এমন হইতো যে গ্যাসের অণুগুলা দল বেঁধে এক এক সময় এক এক দিকে যায়, তাহলে কি হইতো বুঝছো, এক এক সময় দেখতাম ওইদিকে চাপ বেশি ওইদিকে কম, ওইদিকে চাপ বেশি ওইদিকে কম। সবচেয়ে ঝামেলা হইতো বেলুন ফুলানোতে যাইয়া, দেখা যাইতো ওইদিকে হুট করে বেলুন ফেটে গেছে, কারণ ওইদিকে যাইয়া বেশি চাপ দিত একদিকে কম দিত। এমন অবশ্যই হয় না, সব দিক দিয়ে অবশ্যই সমান চাপ দেয়। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে গ্যাসের অণুগুলা সব সময় সব দিক দিয়ে সমান হারে যায়।
তুমি বলতে পারো এক্স অক্ষের দিকে যে হারে যায়, ওয়াই অক্ষের দিকেও ঠিক ততটুকু যাবে, জেড অক্ষের দিকেও ঠিক ততটুকু যাবে, মানে সহজ কথায় ও সব দিক দিয়ে সমানভাবে যাবে। তাহলে আমরা যে বলতেছি যে গ্যাসের অণুগুলা যে ইউ বেগে যাচ্ছে, এখানে কিন্তু রীতিমতোই একটা ভুল হয়ে যাচ্ছে। এইভাবে বলা ঠিক না যে তুমি তুমি বলতে পারো না যে গ্যাসের অণুগুলা এটা যাচ্ছে একটা একটা দিকেই যাচ্ছে। তাহলে এই যে আমরা একটা ভুল করতেছি, এই ভুলটার একটু সংশোধন করে নেই। কিভাবে সংশোধন করবো দেখো, যে আমি যে অণুটা নিছিলাম, আমি ধরে নিচ্ছি অণুটা তো আমাদের র্যান্ডমলি যাচ্ছে, তো এটার ভেলোসিটি ধরে নিচ্ছি সি বেগে যাচ্ছে, ধরে নাও। আমরা যদিও এর আগে কিন্তু ইউ ধরছি, বা ইউ বেগে যাচ্ছে এটাও তুমি ধরতে পারো। তাহলে এই যে ইউর কিন্তু তিনটে উপাংশ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে জেড অক্ষ বরাবর, মানে এই তিনটে উপাংশ নিছি। তাহলে ও কিন্তু এক্স্যাক্টলি জেড অক্ষ বরাবরও যাবে না, এক্স্যাক্টলি ওয়াই অক্ষ বরাবরও যাবে না, এক্স্যাক্টলি জেড অক্ষ বরাবর যাবে না, ও র্যান্ডমলি যাবে, যে যে দিকে খুশি এদিকে যাবে। তবে আমরা যদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা অণুর উপাংশ বের করি, প্রথম অণুটার এক্স অক্ষ বরাবর উপাংশ, জেড অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, পরেরটারও যদি এইভাবে বের করি, হ্যাঁ, তোমার কি মনে হয় প্রত্যেকটা অণুর এক্স অক্ষ বরাবর উপাংশ সেম আসবে? অবশ্যই আসবে না। প্রত্যেকটার জেড অংশ বরাবর উপাংশ সেম আসবে? অবশ্যই আসবে না। প্রত্যেকটার ওয়াই অক্ষ বরাবরও সেম আসবে না। তবে গড়ে গড়ে সবগুলার মিলে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং জেড অক্ষ বরাবর উপাংশটা সেম আসতে হবে। না হলে তো কোনো একদিকে চাপ বেশি হয়ে যাবে। যেহেতু সব দিক দিয়ে চাপ সমান, আমরা বুঝতে পারি যে গড়ে সবগুলার এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং জেড অক্ষ বরাবর উপাংশটা সেম হতে হবে। না হলে কিন্তু এক এক দিকে চাপ এক এক রকম হয়ে যেত। আমি আবার বলতেছি, তুমি যদি একটা একটা হিসাব করো তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। কারণ একটা অণু যদি নেই আমি, এমন হতেই তো পারে যে একটা অণু জেড অক্ষ বরাবর চলতেছে, না না হওয়ার তো কথা না, এমন তো আছে, এমন তো আছে গ্যাসের অণু যে শুধু এক্স অক্ষ বরাবর চলতেছে। যে শুধু এক্স অক্ষ বরাবর চলবে তার কিন্তু জেড অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না। আমি বুঝাতে চাচ্ছি আরো তো এমন একটা অণু পাওয়া যাবে যে শুধুই জেড অক্ষ বরাবর চলতেছে। এরকম গড়ে আমরা কি ডিসিশন নিতে পারি যে সবগুলার গড়ে সব দিক দিয়া উপাংশ সমান। তাহলে আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর গড়ে উপাংশটা হচ্ছে কি ধরতে পারো, এক্স অক্ষ বরাবর উপাংশটা ধরে নিতে পারো ইউ, ধরে নাও ইউই ধরে নাও, আর ওয়াই অক্ষ বরাবর ধরে নাও ভি, আর আরেক দিকে ধরে নাও ডাব্লিউ। তাহলে প্রশ্ন মতে আমরা যদি গড় বর্গবেগটার এখন সি ধরি, ধর নাও গড় বর্গবেগ হচ্ছে সি, আর আগের ইউ আর এখনের ইউ সেম না, এখনের ইউটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, বিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আর ডাব্লুটা হচ্ছে জেড অক্ষ বরাবর উপাংশ। এই তোমরা ভেক্টরে যখন আমরা বের করতাম, ভেক্টরের উপাংশ বের করার সূত্র কি ছিল? ধরো একটা ভেক্টর যদি হয় এমন আই এক্স প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম একটা ভেক্টর দাঁড়াও। তাহলে এই ভেক্টরের মান কিভাবে বের করতাম বলতো? একটা ভেক্টরের মান বের করার উপায় হচ্ছে, যেমন এটা এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি হয় একটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা কিন্তু আমরা জানি যে একটা ভেক্টরের মান হচ্ছে রুট ওভার আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ প্লাস কে এর সহগের বর্গ। এটা সবাই জানি আমরা মান। এখন আমাদের যে ভেক্টরটা যে একটা একটা যে চলতেছিল, একটা অণু চলতেছিল, তার ভেক্টরে আমরা এখন সি দিয়ে প্রকাশ করতেছি, নট ইউভি, কারণ ইউ এখন ইউ এর নাম দিছি এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে এই যে সি এর মানটা কিভাবে বের করব? সি এর মানটা কিভাবে বের করব? সি সমান, তুমি ইউ বলতে পারো, তোমাদের যদি প্রবলেম হয় ইউ বলতে পারো, কিন্তু অসুবিধা নাই, কিন্তু ইউ তো আমি এক্স অক্ষ বরাবর উপাংশ দিয়ে দিচ্ছি তাই আর কি। তাহলে এই যে সি, সি সমান আসবে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। এই সি এর নাম কি বলতেছি? সি হচ্ছে ওই যে ও চলতেছে, যে যে ভেক্টরটা চলতে, ও যে চলতেছিল, এটা তো আমি জানতাম না যে ও আসলেই কোন দিকে চলতেছে। ওই তার ভেলোসিটিটা হচ্ছে ভি, সি ভেলোসিটিটারে আমি এখন সি বলতেছি। এখন বলতে পারো যে আমি যে এতক্ষণ কাজ করতেছিলাম, এখানে কিন্তু আমি ধরেই নিয়েছিলাম আমাদের অণুটা এক্স এক্সিস বরাবর চলতেছিল, কিন্তু আমি তো নট শিওর, আমি জানি না যে ও যে এক্স অক্ষ বরাবরই চলবে, ও যে কোনো দিকে চলতে পারে। আর গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে এমন বলা ঠিক না যে ও এক্স অক্ষ বরাবর চলতেছে, ওর ওয়াই অক্ষ বরাবর চলতেছে, ওর জেড অক্ষ বরাবর চলতেছে, কারণ ও র্যান্ডমলি চলবে, আমরা অ্যাকচুয়াল জানি না ও কোন দিকে চলতেছে। এই জন্য আমি
ধরে নিচ্ছি x অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে u, y অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে v এবং z অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে w, তাহলে ওই ভেক্টরের মান আসবে রুট ওভার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। এখন তুমি যদি এই অংশটারে জাস্ট স্কয়ার করে দাও তাহলে আমরা পেয়ে যাব c স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। আমারে প্লিজ জানাও সবাই এখন পর্যন্ত যা লিখছি এটা কি বুঝছো? আমাদের একটু কমপ্লেক্স পার্টের মধ্যে আমরা চলে আসছি। এই জায়গাটা কি বোঝা যায় না? আমি আবার রিপিট করব, একটু জানাও। এই পোলাপান সবাই একটু রেসপন্স দিও প্লিজ। তোমরা কি বুঝতেছো আমি এখন এখন যা বলতেছি? আচ্ছা আবার একটু বলে ফেলি প্লিজ। দেখো আমরা যে অণুটা নিয়ে কাজ করতেছিলাম আমরা একটু টেকনিক্যালি ভুল করে ফেলতেছিলাম। আমরা বলতেছিলাম যে ও শুধু x অক্ষ বরাবর চলতেছে। হ্যাঁ, সি 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 লব্ধি বল না রে নমিনিতা, সি হচ্ছে লব্ধি বেগ। এটা বেগের একটা ভেক্টর, নট বলের ভেক্টর। সি হচ্ছে বলের কি ভেক্টর? বেগের ভেক্টর। আচ্ছা সি এর নামটা বলে দিই। সি এর নামটা একটু বলে দিই। ইউর নামটা কি ছিল জানি? ইউ ছিল x অক্ষ বরাবর তার উপাংশটা, মানে গড়ে x অক্ষ বরাবর উপাংশ। আর ভি কি ছিল? গড়ে y অক্ষ বরাবর উপাংশ। আর ডাব্লু ছিল গড়ে z অক্ষ বরাবর উপাংশ। তাহলে দেখো তো সবগুলারে গড় করে যখন বর্গমূল করে দিচ্ছি তাহলে সি এর বাংলা নামটা হবে শুধু সি এর বাংলা নামটা হবে বর্গমূল গড় বর্গবেগ। আবার বলি, সি এর বাংলা নাম হবে বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা আমি আবার সি এর সাথে পরিচয় করাই দিব। এখন এতক্ষণ আমি কি বলতেছি, তার x অক্ষ বরাবর উপাংশ যা, y অক্ষ বরাবর উপাংশ তো সেম আসবে, z অক্ষ বরাবর উপাংশ তো সেম আসতে হবে। সেম না আসলেই তো আমাদের অসুবিধা। সেম যখনই আসবে না তখনই তো যে কোনো একদিকে চাপ বেশি হয়ে যাবে। তাহলে প্রশ্ন মতে শিওর আমি শিওর যে x অক্ষ বরাবর উপাংশ যা, y অক্ষ বরাবর তার উপাংশ সেম, z অক্ষ বরাবর তার উপাংশ সেম। এই ইউ ভি ডাব্লিউ লেখার দরকার নাই, আমি ভিডিও ইউ লিখতে পারবো, ডাব্লিউ রেও ইউ লিখতে পারবো, কারণ সব দিকে উপাংশটা সেম আসতে হবে। সেম না আসলে আমাদের অসুবিধা, সেম না আসলে অসুবিধা। তাহলে আশা করি এই যে সি স্কয়ার এটা সমান লিখতে পারবো ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার। কি জন্য ইউ স্কয়ার ইউ স্কয়ার ইউ স্কয়ার লিখবো? কারণ x অক্ষ বরাবর তার উপাংশ যদি ইউ হয়, x অক্ষ বরাবর যদি উপাংশ ইউ হয় তাহলে y অক্ষ বরাবর উপাংশটা ইউই হতে হবে, z অক্ষ বরাবর উপাংশটা ইউই হতে হবে। আমি ধরে নিছিলাম ইউ ভি এবং ডাব্লিউ তিনটে উপাংশ, কিন্তু সব দিক দিয়ে মান তো সমান হতে হবে। সমান না হলেই তো আমাদের অসুবিধা, কোনো একদিকে চাপের পরিমাণটা বেশি হয়ে যাবে। তাহলে এর পরের লাইনটা আমরা লিখতে পারবো সি স্কয়ার সমান হচ্ছে 3u স্কয়ার। আমি আবার সবগুলোর নাম বলি, শুধু যদি বলে ইউর পরিচয়টা কি। ইউ হচ্ছে x অক্ষ বরাবর গড়ে উপাংশ, ভিটা কি y অক্ষ বরাবর গড়ে উপাংশ, ডাব্লিউটা কি z অক্ষ বরাবর গড়ে উপাংশ। আর এটা কি তাইলে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ। একটা ভেক্টরের মান বা বেগের মান আমরা কিভাবে বের করি? একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করি? i এর সহগের বর্গ প্লাস j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ। তাহলে এই যে যা আসতেছে রোডের ভিতর ক্যালকুলেশন করে যা আসতেছে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ। এই সিটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ, যে এটা আসলে যে বেগে চলতেছে। এখন এই সি এর বাংলা নাম হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা এটা আমি পরে বলতেছি। তাহলে এখন আসো যে এইটার ইউ বি এর পরিবর্তে কি জন্য ইউ লিখছি, এটা কি বোঝা যায়? কারণ আমি বলতেছি কি ভি তো ছিল y অক্ষ বরাবর উপাংশ, x অক্ষ বরাবর যে উপাংশ y অক্ষ বরাবর তো সেম আসতে হবে, z অক্ষ বরাবর উপাংশ যা x অক্ষ বরাবর সেম আসতে হবে, তাই সবগুলো আমি ইউ লিখে দিতে পারি। তাহলে এই যে সি স্কয়ার ইকুয়াল টু 3 ইউ স্কয়ার আসলো, এখান থেকে দেখো তো 3 রে এই পাশে নিয়ে আসো। 3 রে এই পাশে নিয়ে আসলে লিখতে পারবো সি স্কয়ার বাই 3 ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার। তাহলে সি স্কয়ার বাই 3 সমান কি আসলো? এই যে দেখো সি স্কয়ার বাই 3 সমান কি আসলো? ইউ স্কয়ার। এখন এই অংশটা আমরা এখানে নিয়ে বসাই দিব। ইউ স্কয়ার, আমাদের অঙ্কে একটা ইউ স্কয়ার ছিল, এই যে দেখো ইউ স্কয়ার ছিল, এটার পরিবর্তে কি লিখে দিতে পারবো? সি স্কয়ার বাই 3। তাহলে পি এর জায়গায় পি রইলো। আচ্ছা বিটার এই পাশে নিয়ে আসি, তাহলে পিবি হয়ে যাবে। এই যে নিচে একটা বি ছিল এটা এই পাশে নিয়ে আসছি, তাহলে পিবি সমান এন ইন্টু এম ইউ বার স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো সি স্কয়ার বাই 3। ইউ স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো সি স্কয়ার বাই 3। এখন আবার বলতেছি শুনো, শুধু যদি তুমি ইউ বার স্কয়ার নিয়ে লিখো
তখন অসুবিধাটা কোন জায়গায়? আমরা যখন এতক্ষণ লিখতেছিলাম মানে এই লাইনটা পর্যন্ত কি লিখতেছিলাম, যে সবগুলা কণা এক্স এক্সিস বরাবর চলবে, তার বেগ হবে u1 u1 u2 u3, বাট এটা তো ভুল, এটা তো অবশ্যই ঠিক না। একটা কণা একদম এইভাবে চলতে পারে না, একদম এক্স এক্সিস বরাবর চলতে পারে না, তার একটু ভুল হয়ে যাচ্ছে। তখন আমরা কি করলাম, একটা ভেক্টর নিলাম যে আচ্ছা একটা কণা যেদিকেই চলুক, ধরে না ও সি বেগে চলতেছে, এই ইরোডটা ঠিক করার জন্য ধরে নিচ্ছি আমরা সি বেগে চলতেছে, তাহলে এই যে সি বেগে চলতেছে এটা তো আমি জানি না কোন দিকে চলতেছে, আমি ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে ইউ, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে ভি, আর জেড অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে ডাব্লিউ। এখন আমাদের কনসেপ্ট, আমাদের বেসিক কনসেপ্ট বলতেছে বা আমাদের লজিক বলে, যেহেতু ও সব দিক দিয়ে সমান চাপ দেয়, তার মানে তার এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং জেড অক্ষ বরাবর উপাংশ সমান হতে হবে। তাহলে তার যে অ্যাকচুয়াল বেগ, এই যে সি, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ। তাহলে অ্যাকচুয়াল বেগটা কিভাবে বের করব? অ্যাকচুয়াল বেগটা বের করব ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। আবার এটাও বুঝে গেছি যে কোনো দিকে উপাংশটা সেম, কম বেশি হতে পারবে না। তাহলে এক্স অক্ষ বরাবর যদি হয় ইউ স্কয়ার, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউ স্কয়ারই হতে হবে, তাহলে জেড অক্ষ বরাবর ইউ স্কয়ারই হতে হবে। আমি এই লজিকটা কাজে লাগাইছি। সবাই আমারে জানাও এখন পর্যন্ত যা লেখছি এটা কি বুঝছো না, আমি আবার রিপিট করব, সবাই একটু জানাও প্লিজ। আচ্ছা ওকে। স্যার এটা বুঝি নাই যে ইউ বার স্কয়ারের পরিবর্তে যে স্যার সি স্কয়ার বাই 3 লিখলেন, কারণ ওইটা তো ইউ স্কয়ার শুধু বেরিয়েছিল, ইউ আচ্ছা বার আচ্ছা আচ্ছা স্কয়ার তো আচ্ছা বেরোয়নি। ওকে ওকে। আচ্ছা ওকে, এখন ইউ বার স্কয়ার কি জন্য বলতে পারবো আমি? আসলে এই ক্ষেত্রে ইউ আর ইউ বার সেম জিনিস। তুমি ইউর এর পরিচয়টা কি দিবা? তুমি তোমার যদি জিজ্ঞেস করো ইউ এর পরিচয়টা কি, ইউর পরিচয়টা হচ্ছে এক্স অক্ষ বরাবর গড়ে উপাংশ। কি বলছি? এই যে ইউর পরিচয় এক্স অক্ষ বরাবর গড়ে উপাংশ, তাহলে এই ইউর পরিচয়টা কি? এই ইউ তো এক্স অক্ষ বরাবর গড়ে গড়ে ওয়াই ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে এই অক্ষ বরাবর, এই যে এই অক্ষটা দেখতেছো, এই অক্ষ বরাবর গড়ে উপাংশ হতো, গড়ে উপাংশটা হচ্ছে ইউ। তাহলে আমরা যে এখানে শুধু ইউ লিখতেছি, আসলে এখানে ইউ বার, এটা গড়ে, গড়ে আমি অনেকগুলা কণা থাকবে, তো গড়ে আমি এক্স অক্ষ বরাবর রূপাংশটার নাম দিলাম ইউ স্কয়ার। এটাও তাহলে ইউ বার স্কয়ার দিতে পারো। যদি গড় কথাটা দরকার পড়ে তাহলে আমি বলবো তুমি এখানে ইউ বার দাও। কি জন্য ইউ বার দিবা? কারণ এখানে কি শুধু একটার বলতেছি আমি, এই যে ইউটা লিখছি একটার লিখলে আমরা এইভাবে লিখতেই পারবো না। আবার বলি কি জন্য লিখতে পারবো না, তুমি যদি একটা কণা নেও, তোমার কি মনে হয় শুধু একটা কণা নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তার এক্স অক্ষ বরাবর উপাংশ যা, ওয়াই অক্ষ বরাবর অবশ্যই সেম আসবে না, জেড অক্ষ বরাবর অবশ্যই সেম আসবে না, তুমি যদি জাস্ট একটা কণা নিয়ে কাজ করো। কখন আমরা সেম লিখতে পারবো? যখন সবগুলা নিয়ে একত্রে কাজ করব, গড়ে তার এক্স অক্ষ বরাবর উপাংশ যা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেম, জেড অক্ষ বরাবর উপাংশ সেম, তার মানে এটা আসলে ইউ না, এটা হচ্ছে ইউ বার স্কয়ার। আমি তো বারবার বলতেছি যে ইউ হচ্ছে গড়ে, এক্স অক্ষ বরাবর গড়ে, তাহলে এই যে ইউটা এটা হচ্ছে আসলে গড়, গড় বেগ, গড়ে তার বেগটা হচ্ছে এত, তাহলে গড় বর্গ বেগ, এটা ইউ বার স্কয়ার। এটা আমি দিতে ভুলে গেছিলাম, কিন্তু আমি বাংলা নামটা টিকিয়ে রাখছি। এই নবনীতা এখন বলো, এখন কি বোঝা যায় না আবার বলবো? আচ্ছা ওকে। আসলে আমি এই যে সূত্রটা দেখতেছো না, এটারে আমরা এইভাবে অবজেক্টিভিটি রেখ চলে আসে আর কি, যে কোনটি সত্য, আমরা সূত্রের দিকে চলে আসছি প্রায়। তাহলে পিবি ইকুয়াল টু, এই যে 1/3টার সামনে আই না, এইভাবে লিখে ফেলে পিবি ইকুয়াল টু 1/3 এম এন এম সি স্কয়ার। এটা অবজেক্টিভে আসে, আমাদের একটা সূত্র প্রমাণ হয়ে গেছে। আমি যেগুলো বক্স দিয়ে রাখবো মানে এগুলো আমরা মুখস্থ করে ফেলবো এখন। পিবি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার। এগুলোর পরিচয় কোনটা কি আমরা জানি। ক্যাপিটাল এন হচ্ছে মোট কতটা গ্যাসের অণু আছে, স্মল এম হচ্ছে প্রতিটা গ্যাসের অণুর ভর কত, আর সি হচ্ছে বর্গমূল গড়। শুধু সি এর পরিচয় হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। আবার বলি সি এর পরিচয়টা কি, শুধু সি এর পরিচয়টা কি? এখানে কিন্তু সি স্কয়ার, আমি কিন্তু সি স্কয়ার বলতেছি না, শুধু বলতেছি যে সি এর পরিচয়টা কি বলো। সি ইকুয়াল টু হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ, বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ, এটা হচ্ছে সি। তো অনেকে যদি এটা না বুঝো যে সি সমান আবার বর্গমূল গড় বর্গবেগ হইলো কিভাবে। আচ্ছা আমরা যে এখান থেকে ধরে নিতে পারবা যে এই যে সি নিচ্ছিলাম আমি ব্যাগটা, একটা অণুর ব্যাগটা নিছিলাম সি, তাহলে প্রত্যেকটা অণুর তো আর সি হবে না,
তাহলে এখন আমি আমি কি বলতেছি যে এই যে সি হচ্ছে সবগুলা গ্যাসের অণুর ভেলোসিটি তো সেম আসবে না, আমি গড়ে ধরে নিচ্ছি সি। আর গড় ভেক্টরে শুধু সি না বলে আমরা কিন্তু গড় ভেক্টরে ইউ ভার বলতেছিলাম, শুধু ইউ ভার, গড় ভেক্টর বলতেছিলাম ইউ বার। আর ইউ বার থেকে যখন সি তে আসতেছিলাম, তুমি এখান থেকে দেখতে পারবা ইউ বার থেকে যদি তোমার সি তে আসতে হয় তাহলে এটারে রোড করে আসতে হবে। আচ্ছা এটা এটা পরে বলবো, সি এর সাথে পরে পরিচয় করাই দিব, সি এর ইকুয়েশন আছে, আমি এই জায়গাটা পরে আবার ঝামেলা বাঁধাই ফেলবো। তাহলে আমাদের এতটুকু প্রায় বুঝে গেছে আই হোপ। এখন যে তোমরা বলতেছিলা যে এম এন এর পরিবর্তে তো আমরা ক্যাপিটাল এম বসাতে পারি, হ্যাঁ ক্যাপিটাল এম বসাতে পারি, ক্যাপিটাল এম বসাই দিয়া একটা সূত্র প্রমাণ করতে পারি। পিবির পরিবর্তে গতদিন আমরা ইকুয়েশনে কি লিখছিলাম, আচ্ছা এর আগের ইকুয়েশনটা লিখে ফেলি, পিবি ইকুয়াল টু পিভি ইকুয়াল টু 1/3। আচ্ছা এটার এক নং ইকুয়েশন নাম দেই, পিবি ইকুয়াল টু 1/3, এটার পরিবর্তে কিন্তু ক্যাপিটাল এম লিখতে পারি, ক্যাপিটাল এম ইনটু সি স্কয়ার। আর যে পিবি ইকুয়াল টু ক্যাপিটাল এম ইনটু সি স্কয়ার, এটাও মুখস্থ করব। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। আচ্ছা এখানে ক্যাপিটাল এম এর পরিচয় কিন্তু হচ্ছে গ্যাসের মোট ভর, ক্যাপিটাল এম এর পরিচয় হচ্ছে গ্যাসের মোট ভর, কারণ ওই যে দেখো এন আর এম এ গুণ করে তো আসছিলাম ক্যাপিটাল এম, এটা আমরা এর আগেও জানি। এখন আমরা এখানে একটু কি করে ফেলবো, পিবির এখান থেকে উঠাই দিব, পিবির এখান থেকে সরাই ফেলি, দেখি কি আসে। পিবির যদি এখান থেকে সরাই দেই, আমরা গতদিন একটা ইকুয়েশন পড়ছিলাম পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন আমি যদি 1 মোলের জন্য গ্যাসটা নেই, এই এন এর পরিচয় কি ছিল রে, এইখানে স্মল এন এর পরিচয় কি, জামালা বাদাবা বলে বলো একটু, স্মল এন এর পরিচয় কি এখানে? হ্যাঁ মূল সংখ্যা, ঝামেলা বাতায় না, এটা 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 কিন্তু মূল সংখ্যা। এখন আমরা যদি 1 মোল নিয়ে কাজ করি, 1 মোল নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু পিবি ইজ ইকুয়াল টু আরটি লিখতে পারবো। তাহলে পিবির পরিবর্তে যদি আমি আরটি লিখি তাহলে বুঝতে হবে যে এখানে 1 মোল নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ এই কথাটা যেন না বলতে, এবার বলি পিবির পরিবর্তে যদি আমি শুধু আরটি লিখি তাহলে বুঝতে হবে যে আমি 1 মোল নিয়ে কাজ করতেছিলাম। তাহলে এটা একটু মুছে দিই, যে আমি পিবির পরিবর্তে শুধু আরটি লিখে দিব, আর কি জন্য 1 মোল নিয়ে কাজ করতেছি এটাও বলতেছি। তাহলে আমি পিবির পরিবর্তে লিখে দিলাম আরটি ইকুয়াল টু 1/3 ক্যাপিটাল এম ইন্টু সি স্কয়ার। এখন দেখো আমি 1 মোল নিয়ে কাজ করতে লাভটা কি হয়েছে। এই ক্যাপিটাল এম এর পরিচয় কি ছিল, গ্যাসের মোট ভর, গ্যাসের মোট ভর। এখন আমি যদি 1 মোল গ্যাস নেই তাহলে গ্যাসের মোট ভরের আরেকটা নাম আছে, সবাই একটু বলো তো কি। আবার বলি, 1 মোল গ্যাস যদি নেই তাহলে ওই 1 মোল গ্যাসের মোট ভরটার আরেকটা নাম আছে, এটার নামটা কি হবে বলো তো? এই কি স্মল এম কি, 1 মোল গ্যাসের মোট ভরটারে কি বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে রে, কি বলতেছি, পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে, নাকি আণবিক ভর কাকে বলে, কি বলতেছি, আণবিক ভর কাকে বলে মনে আছে? 1 মোল গ্যাসের ভরটারই বলে তো তার আণবিক ভর। না না, 1 মোল গ্যাসের ভরটারে কি তার আণবিক ভর বলে না? তাহলে আমি এটারে 1 মোল নিয়ে কাজ করবো এই জন্যই, কারণ আমরা হয়তো একটা গ্যাসের মোট ভর জানবো না। মোট ভর তুমি কিভাবে জানবা যদি দেয়া না থাকে, মোট ভর কিন্তু তোমার বের করতে হবে। কিন্তু যদি আমি 1 মোল নিয়ে কাজ করি লাভটা হচ্ছে তখন মোট ভরটারেই আণবিক ভর বলে, তখন এটারে আমরা আণবিক ভরের পরিবর্তে রিপ্লেস করতে পারবো। আবার বলি, এই যে ইকুয়েশনটাতে এখনো কিন্তু এম এর পরিচয় মোট ভর, এম কিন্তু আণবিক ভর না, এম অবশ্যই মোট ভর। কিন্তু যখন আমি পিবির পরিবর্তে আরটি লিখে দিছি তখন আমি কনফার্ম যে এখানে 1 মোল নিয়ে কাজ করতেছি, আর 1 মোল গ্যাসের যে মোট ভর এটা হয়ে গেছে এখন আণবিক ভর। তাহলে আবার বলতেছি, এখন এই ইকুয়েশন থেকে আমাদের এম এর পরিচয় হচ্ছে আণবিক ভর। সবাই আমারে জানাও প্লিজ এতটুকু বুঝছো কিনা, এই জায়গাটা কি বুঝছো না আবার বলবো, এই জায়গাটা আবার জানাও একটু, এই যে ক্যাপিটাল এম যে আণবিক ভর হয়ে গেছে এই জায়গাটা কি বুঝছো? আচ্ছা নমনীয়তা আবার বলি, আমাদের এই যে 2 নং ইকুয়েশনে এখানে তো এম এর পরিচয় ছিল মোট ভর, এখান পর্যন্ত গ্যাসের পরিচয়টা হচ্ছে মোট ভর, তাহলে আমাদের ক্যাপিটাল এম হচ্ছে মোট ভর, হ্যাঁ ক্যাপিটাল এম হচ্ছে মোট ভর। কিন্তু আমরা যখন পিবির পরিবর্তে আরটি লিখে দিছি তখন এখানে কিন্তু অবশ্যই 1 মোল নিয়ে কাজ করতেছিলাম, কারণ 1 মোল নিয়ে যদি কাজ না করতাম তাহলে তো আমি আরটি লিখতে পারতাম না, তাহলে তো আমি এনআরটি লিখতে পারতাম।
অবশ্যই এনআরটি লিখতে পারতাম। তাহলে যেহেতু আমি আরটি লিখতেছি, তাহলে এই ক্যাপিটাল এম এর পরিচয় হচ্ছে 1 মোল গ্যাসের ভর, আর 1 মোল গ্যাসের ভরটারই আমরা বলি তার আণবিক ভর। তাহলে এখন এই ক্যাপিটাল এম এর পরিচয় হয়ে গেছে আণবিক ভর। তাহলে আশা করি বুঝতে পারতেছো। এই জন্যই আমাদের আণবিক ভরটা নিয়ে আসলে লাভ, কারণ গ্যাসের নাম শোনার সাথে সাথে আমরা ক্যাপিটাল এম এর পরিচয়টা বুঝে যাব। কি এখন বুঝছো? এই এই সবাই জানো, বুঝছো এখন এই ক্যাপিটাল এম যে আণবিক ভর? আচ্ছা লিখতে পারো এইভাবে, আণবিক বল লিখতে পারো সারা কি তা নাইমা, এইভাবে লিখতে পারো, আমার কোনো অসুবিধা নাই। বাট আমি আমি বলতে চাচ্ছিলাম এটা যে আণবিক বল, এটা বুঝতে হয়েছে। এখন তাহলে শুধু এই পাশে সি স্কয়ারে রেখে দাও। আচ্ছা এটার নাম দিলাম আমরা 3 নং ইকুয়েশন। এই সবগুলো কিন্তু আমরা মুখস্থ রাখবো এখন। এখন এক কাজ করো, এই পাশে শুধু সি স্কয়ারে রেখে দাও, বাকি সবাই এই পাশে নিয়ে আসো। তাহলে হয়ে যাবে 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। 3RT ডিভাইডেড বাই, কি করছি বুঝছো? সি এই পাশে রেখে বাকি সবগুলো এই পাশে নিয়ে আসছি। তাহলে শুধু সি সমান কি লেখা যায়? তাহলে শুধু সি সমান লেখা যাবে রুট ওভার 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এই যে দেখো, এই সি হচ্ছে আমাদের বর্গমূল গড় বর্গবেগ। তাহলে সি বের করার ইকুয়েশনটা কি? বর্গমূল গড় বর্গবেগ সি ইকুয়াল হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এইটা থেকে আরো দুইটা সূত্র রেডি করা যায়, বাট এটা আমরা আজকে শিখবো না, আগামী ক্লাসে। আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে প্লিজ আমি যা পড়াচ্ছি একদম মুখস্থ করে ফেলো আজকের ইকুয়েশনটা। এটা পড়লে দেখো ওই যে গ্যাসের গতি তত্ত্বটা শেষ তোমাদের। তারপরে কিছু আছে, এগুলো অনেক সহজ। ক্যাপিটাল এম অবশ্যই, হ্যাঁ ক্যাপিটাল এম কোন এককে? সি যদি তোমার এসআই ইউনিটে পেতে হয় তাহলে ক্যাপিটাল এম অবশ্যই এসআই ইউনিটে বসাতে হবে। আবার বলি, সি সি মানে কি? বর্গমূল গড় বর্গবেগ না? তাহলে বেগের একক কি হয়? মিটার পার সেকেন্ড। সি যদি তোমার মিটার পার সেকেন্ডে পেতে হয় তাহলে অবশ্যই এম এর মানটা তোমার এসআই ইউনিটে বসাতে হবে, মানে কেজিতে বসাতে হবে। যদিও আমরা জানি আণবিক ভর কিন্তু গ্রামে হিসাব করে, গ্রামে দেয়া, তাহলে তুমি এটা অবশ্যই অবশ্যই কেজিতে নিবা। এই জায়গাটাতে অনেক পোলাপানে ভুল করে। আচ্ছা এটা নিয়ে আমি আগামী ক্লাসে আবার কথা বলবো। এই যে সি ইকুয়াল টু রুট ওভার 3RT বাই এম, এটা আমাদের 4 নং ইকুয়েশন। সি ইকুয়াল টু রুট ওভার 3RT বাই এম। এখন আসো, ওই যে 3 নং ইকুয়েশনটা দেখতেছো, এখান থেকে আমি নতুন আরেকটা ইকুয়েশন তৈরি করব। 3 নংটারে একটু আলাদা করে ফেলি। 3 নংটা কি লিখতেছিলাম? এই যে 3 নংটা এখানে আবার একটু লিখি। 3 নংটা হচ্ছে RT ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। 1/3 mc স্কয়ার। এখানে একটু বাংলায় পড়ি আমরা। আর তো হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার, 1/3 m হচ্ছে ভর, আর সি হচ্ছে একটা বেগ, তারপরে বর্গ মানে বেগের বর্গ। এভাবে তুমি পড়তে পারো, হাফ ভর বেগের বর্গ। আচ্ছা গতিশক্তির কথা তোমাদের মনে আছে? ইকে সমান কিন্তু হয় হাফ এম বি স্কয়ার। এটারে বাংলায় পড়লে কেমন শোনায় আমি বলি একটু, যে গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ। আবার বলি, গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ। এই যে দেখো, গতিশক্তি ইকে সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ, এটা হচ্ছে ইকে। আবার বলি, গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি গতিশক্তি হতে হলে হাফ ভর ইন্টু বেগের বর্গ লাগবে। এখানে কিন্তু অনেকটা হয়ে গেছিল। এই যে দেখো, ভর আর বেগের বর্গ আছে, ঝামেলা হচ্ছে হাফ নাই। হাফটা যদি থাকতো তাহলে অবশ্যই আমরা এইটা এখানে গতিশক্তি লিখতে পারতাম। তাহলে এখানে আপাতত গতিশক্তি লিখতে পারতেছি না, কি জন্য? কারণ এখানে হাফ নাই। ভর আর বেগের বর্গ আছে কিন্তু হাফটা নাই। তাহলে এক কাজ করি, হাফটা এখানে নিয়ে আসি। এখানে একটা হাফ নিয়ে আসি। আমি কি লিখবো এখানে? আমি লিখে দিলাম এখানে 1/2 mc স্কয়ার। কিন্তু আমি এখানে তো 2 ছিল না, তাহলে এক কাজ করি, এই 2টা তো বেশি লিখছি, তাহলে উপরে একটা 2 দিয়ে দিলাম, নিচে যে 3, এই 3 এর জায়গায় রয়ে গেল, আর এদিকে তো RT ঠিকই রয়ে গেল। জাস্ট এখানে আমি একটা হাফ বেশি লিখছি, তাই আমি এই যে 2 দ্বারা গুণ করে দিলাম উপরে। একটু জানাও প্লিজ, এই জায়গাটা কি বুঝছো না আবার বলবো? এখন যা লিখছি এটা কি বোঝা যায়? উপরে একটা 2 নিচে একটা 2, সহজ কথায়। কি জন্য আমার লাভ হয়ে গেছে? লাভটা কি হয়েছে জানো? এই যে এইদিকে এইদিকে যে এই যে হাফ mc স্কয়ার, এটা হয়ে গেছে আমাদের ইকে। তাহলে এখানে হয়ে গেল 2/3, আর এই জায়গাটা লিখে দিতে পারবো ইকে, আর এখানে এটা তো RT থাকবে। তাহলে শুধু ইকে সমান কি লেখা যায় বলো? শুধু ইকে সমান লিখতে পারবো, এই যে 2/3 পাশে এসে হয়ে যাবে 3/2। ইকে সমান হচ্ছে 3/2 RT। এই যে এটাই হচ্ছে আমাদের গতিশক্তির ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে 5 নং ইকুয়েশন। গতিশক্তি ইকে সমান হচ্ছে 3/2 RT। দেখছো কত সহজে এগুলো নিয়ে আসা যায়? তুমি এখন মুখস্থ করে ফেলবা। এখন তো একদম মুখস্থ থাকতে হবে যে গতিশক্তি ইকে সমান হচ্ছে 3/2 RT। আচ্ছা আবার বলে রাখি, এটা কিন্তু 1 মোল গ্যাসের গতিশক্তি। এখানে কিন্তু আমি 1 মোল নিছিলাম। যদি 1 মোল না নিতাম তাহলে ইকে সমান কি আসতো? ইকে সমান হচ্ছে 3/2
এনআরটি, এখানে আমি এন দিয়ে দিতাম, এন মানে হচ্ছে মোট কত মোল আর কি। তাহলে এটা হচ্ছে এটা এই দুইটা তো একই ইকুয়েশন, তাও আমি একটা নাম দিয়ে দিলাম এই 6টা। তাহলে গতিশক্তি ইকে সমান হচ্ছে 3/2 এনআরটি। এখানে ইকের পরিচয় হচ্ছে এন মোল গ্যাসের এন মোল, এখানে এন এর পরিচয় হচ্ছে এন মোল গ্যাসের গতিশক্তি, আর এটা কি, এটা হচ্ছে 1 মোল গ্যাসের গতিশক্তি। তাহলে আমরা বি থেকে আরেকটা ইকুয়েশন প্রুভ করে আজকে শেষ দিয়ে দিব, এখান থেকে আরেকটা নতুন ইকুয়েশন লাগবো নিয়ে আসবো। তাহলে ইকে সমান কি বলছি, ইকে সমান হচ্ছে 3/2 আরটি। এটা কিসের ইকুয়েশন, 1 মোল গ্যাসের গতিশক্তি। 1 মোলের মধ্যে অণু থাকে কয়টা, অ্যাভোগাড্রো সংখ্যক। কি বলছি, 1 মোলের মধ্যে গ্যাস থাকে কয়টা, অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যাটা কত, Na, ওই যে 6.023 × 10⁻23 নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটার মান কত, 6.023 × 10⁻23, এটা তো আমরা সবাই জানি। তাহলে আবার বলতেছি, এই যে 5 নং ইকুয়েশনটা, ইকে সমান 3/2 আরটি, এটা কিসের ইকুয়েশন, 1 মোল গ্যাসের গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে একটা ঐকিক নিয়ম করে ফেলি। আর 1 মোল মানেই কিন্তু এতটা অণু, n এর সংখ্যক অণু, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। কারণ আমি এটা শিওর যে আমি যদি 1 মোল গ্যাস নেই, যে কোনো গ্যাস নেই না কি জন্য, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে এখান থেকে আমি ঐকিক নিয়ম করে লিখতে পারবো যে n এর সংখ্যক অণুর গতিশক্তি 3/2 আরটি। 3/2 আরটি, এটা কতটা অণুর গতিশক্তি, n এর সংখ্যক অণুর। সুতরাং একটা অণুর গতিশক্তি কি আসবে, সুতরাং একটি অণুর গতিশক্তি আসবে 3/2 আরটি ডিভাইডেড বাই Na। এটারও আমরা গতিশক্তি ইকেই বলবো, কিন্তু প্রশ্ন হচ্ছে কার গতিশক্তি, এটা হচ্ছে জাস্ট একটা অণুর গতিশক্তি। যখন একটা অণুর গতিশক্তি জানতে চাবে তখন আনসারটা আসবে 3/2 আরটি বাই Na। এই সবাই জানো, এটা কি বুঝছো, একটা অণুর গতিশক্তি সমান হচ্ছে 3/2 আরটি বাই Na। এটা বোঝা যাচ্ছে কিনা একটু জানাও, একটা অণুর গতিশক্তি 3/2 আরটি বাই Na, এটা কি বোঝা যাচ্ছে? ওকে, এটারে আমি আবার একটু গুছাইয়া লিখবো, শেষ আমাদের শেষ। এই যে 3/2 এর জায়গায় 3/2, তুমি যদি একটু খেয়াল করো, হ্যাঁ থ্যাংক ইউ, একটু যদি খেয়াল করো, আর একটা কনস্ট্যান্ট নাম্বার, Na তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তারা কি চেঞ্জ হয় নাকি, আর Na এগুলো কি চেঞ্জ হয় নাকি? হ্যাঁ, টি চেঞ্জ হয়, টি তো চেঞ্জ হবে, টেম্পারেচার তো সবগুলা গ্যাসের টেম্পারেচার সব সময় কি সেম থাকবে নাকি? তাহলে আর একটা কনস্ট্যান্ট, Na একটা কনস্ট্যান্ট, তাহলে আর বাই Na নিজে আরেকটা কনস্ট্যান্ট শিওর। তাহলে ইকে সমান আমরা লিখতে পারবো আরেকটা কনস্ট্যান্ট দিয়ে লিখে দেবো, ধরে নাও এই যে ইকে সমান 3/2, এই যে আর একটা কনস্ট্যান্ট নাম্বার, n একটা কনস্ট্যান্ট নাম্বার, তাদের অনুপাত একটা কনস্ট্যান্ট নাম্বার, এটার বলা হয় কে, কে ইনটু টি। যেখানে কে এর বাংলা নাম হচ্ছে, কে এর বাংলা নাম হচ্ছে কি ধ্রুবক, বোলজম্যান ধ্রুবক। কি বলছি, কে এর বাংলা নাম ছিল বোলজম্যান ধ্রুবক। এই মিডিয়া, এটা দেখো, এটা একদমই সহজ। এখানে কি করতেছিলাম, ঐকিক নিয়ম করতেছিলাম যে n এর সংখ্যক মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তি হচ্ছে 3/2 আরটি, কারণ এটা ছিল 1 মোলের জন্য। সুতরাং একটির জন্য আসবে 3/2 আরটি বাই Na। আর একটা অণুর এই যে এটা হচ্ছে একটা অণুর গতিশক্তি। তাহলে তখন আমরা আর যে একটা কনস্ট্যান্ট নাম্বার, Na যে একটা কনস্ট্যান্ট নাম্বার, এটার দুইটা কনস্ট্যান্টের অনুপাত নিজে আর একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক, এটা কে দ্বারা প্রকাশ করে। যদি বলো কে এর মান কত, তুমি বের করো না, আর এর মান রে Na দ্বারা ভাগ করে দেখো কে এর মান কত, নিজে নিজে বের করো। তো আশা করি আমরা বুঝে গেছি। এটা হচ্ছে 8 নাম্বার ইকুয়েশন দিতে পারো তুমি, নাকি 7 নাম্বার ইকুয়েশন দিতে পারো। এটা হচ্ছে একটা অণুর গতিশক্তি 3/2 kT। তাহলে দেখছো এক গতিশক্তির ইকুয়েশনে কয়টা বের হয়ে গেছে। না, আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের আর জয়েন দেওয়া লাগবে না, আমাদের টাইম শেষ। আমি বলি যে কখন কোনটা ব্যবহার করব। এটা হচ্ছে একটা অণুর গতিশক্তি, এটা হচ্ছে n মোল গতিশক্তি, n মোল গ্যাসের গতিশক্তি, আর এই অংশটা হচ্ছে 1 মোল গ্যাসের গতিশক্তি। আর এখানে যা লিখছি সবগুলা নোট করে একটু পরেই সাবমিট করো, যাও যাও সবগুলা যাও, আগামী দিন